সময় আর নষ্ট করো না, মেয়েটাকে দাও। ওই দরিদ্রতায় পড়ে থেকে এই কম বয়সী মেয়েটার কি বা হবে বলো? আমার বাড়িতে সে রানীর মতো থাকবে। কিন্তু বাবু, আমায় দয়া করুন, ও আমার নাতনি, ওর বোনকে ছেড়ে কিভাবে থাকবে? বোন? ওই যে দাঁড়িয়ে আছে ওই মেয়েটা, সে তো বড়, নিজের দেখভাল করতে পারবে, কিন্তু এই ছোটটি এখানে মরবে খেতে না পেয়ে। তুমি এদিকে এসো মা, এদিকে এসো, এদিকে এসো। দাদি, দাদি, আমি যাব না, আমায় বাঁচাও। লক্ষ্মী মা, এত ভোরে উঠলে কেন মা? আর একটু ঘুমালে না কেন? তুমি ঘুমাও দাদিমা, আজ নদীর ধারে সেই জমিদার বাড়ির ধান খেতে কাজ পেয়েছি একটা। সকাল সকাল গেলে হয়তো দুপুরের জন্য এক মুঠো ভাত খেতে দেবে। ওই বাড়ির কথা শুনি যে মা, শুনেছি সেই কর্তা মানুষটি নাকি খুব কঠিন। তুই সেখানে যাস না মা। কঠিন বাস্তব তো সারা জীবনে সহ্য করছি দাদিমা। তোমার ওষুধের পয়সা জোগাড় করতে হবে তো। তোমার জ্বর তো একটু কমেছে, আমার ফিরতে সন্ধ্যা হবে। বাইরে থেকে দরজা বন্ধ করে যাব কিন্তু। সাবধানে থাকিস বাছা, এই বর্ষায় নদীর পথ খুব বিপজ্জনক কিন্তু। চিন্তা করো না, আমি যাই। মালতী, বাবা আবার গরিব পল্লীর জন্য সাহায্য বন্ধ করবার সিদ্ধান্ত নিয়েছেন। বলছেন তারা অলস, সাহায্য পেলে আর কাজ করবে না। তোমার বাবার ইচ্ছা, তিনি যা বলবেন তাই হবে। কিন্তু এটা তো ঠিক নয়। বন্যার পর ওদের অবস্থা প্রচণ্ড খারাপ আমার মনে হয়। তোমার মনে হওয়ায় কি হবে? এই বাড়ির নিয়ম তো তুমি জানো। বাইরের দুঃখ কষ্ট আমাদের দরজার বাইরেই থাকবে চিরকাল। কখনো কখনো মনে হয় এই সমস্ত ঐশ্বর্য আমাদের চোখেই যেন ধুলো দেয়। দেখতে পারি না বাইরের জগতে কি ঘটছে। দেখবো কেন? আমরা যেখানে আছি সেখানেই খুশি থাকা উচিত। যাও, বাবা হয়তো তোমাকে খুঁজছেন। না না, এত দ্রুত আমার ধান গাছ, সর্ষের ক্ষেত সব শেষ হয়ে যেতে পারে না। লক্ষ্মী, ফিরে আয় মা, ফিরে আয়। বন্যা হবে, জলদি ফিরে আয়। আসছি দাদিমা। লক্ষ্মী, শুনছো? সব গেছে গোপালদা, শুকনো কাঠ, ধানের বীজ, দাদিমার ওষুধ, বোনের সেই পুতুলটাও সব ভেসে গেছে। দাদিমার কি হলো? উঁচু বিছানা করে দিয়েছি, শুয়ে আছেন। ভয়ে আর ঠান্ডায় জ্বর জ্বর করছে, কিন্তু আর ওষুধ তো নেই। আমাদের বাড়িটা উঁচু ছিল একটু, তাই কিছু বেঁচেছে। মা দিয়েছেন তোমাদের জন্য, দাদিমার জন্য নিয়ে এসেছি। তোমার বাড়ির অবস্থাও তো ভালো নয়, আর আমরা আবার তোমাদের উপর বোঝা হচ্ছি। আমরা তোমাদের প্রতিবেশী লক্ষ্মী, দুঃসময়ে একে অপরেরই তো সত্যিকারের পাশে থাকা উচিত। তুমি যখন ছোট ছিলে আমার মাকে খাবার দিয়েছিলে, মনে আছে? আজকে আমার পালা। এই বন্যা সব কেড়ে নিয়েছে, এটা ঠিক, কিন্তু মাটি আর আমাদের হাত তো কেড়ে নেয়নি। যখন জল সরে যাবে আমরা চাষ শুরু করব, আমি সাহায্য করব তোমাদের। ধন্যবাদ গোপালদা। দেখেছিস মালতী, প্রকৃতি নিজেই পরিষ্কার করে দিচ্ছে সব। ওই নিচু জমিতে ওদের বসতি থাকাই উচিত নয়। এখন ওরা নিজেরাই চলে যাবে, বন্যায় সব সাফ হয়ে গেছে। বাবা, ওই ঝুপড়িগুলোর মধ্যে কতজন লোক ছিল? মানে কিসের হিসেব? 20-30 যাই হোক, তুই এগুলো নিয়ে ভাবিস কেন আবার? ওরা এখন আছে কোথায়? রাতে শোয়ার জায়গা আছে ওদের? খাবার আছে? শিশুরাও আছে নিশ্চয়ই ওদের মধ্যে। আচ্ছা, তুমি কি কখনো ভেবে দেখেছো যে ওদের মধ্যে কেউ হয়তো তোমারই পরিবারের কেউ হতে পারে, বহু বছর আগে হারিয়ে যাওয়া কেউ? মালতী, কি বলছিস? কে তুই? কে তোকে সব কথা শিখিয়েছে? বিশ্বজিৎ? কেউ শেখায়নি, আমি নিজেই দেখছি। আজ সারাদিন ছাদে দাঁড়িয়ে দেখেছি তোমার সেই অলস গরিবরা কিভাবে একে অপরকে টেনে তুলছে কাদা থেকে, আর আমরা শুধু হাঁ করে দেখছি। তুই বুঝিস না মা, এটাই দুনিয়ার চাল। শক্তিশালীরা থাকে আর দুর্বলেরা যায়। তুই আমার মেয়ে, রাজবধূ, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। না,
আজ থেকে আমি ভাববো, কারণ যদি আমি তোমার মেয়েই হই তাহলে আমার বোধহয় একটা বোন ছিল, যে এই বন্যায় হয়তো ডুবে মরছে। বাবা, গতকাল মালতীর কথা শুনে আমি নিজেও ভেবেছি। তারপর বন্যার পর গরিব পল্লীর লোকেদের জন্য অন্তত কিছু শুকনো খাবার আর বস্ত্র বিতরণ করাই যেতে পারে। আমাদের গোলায় তো অতিরিক্ত ধান রয়েছে। বিতরণ আবার? বিশ্বজিৎ, তুমি এখনো শিক্ষা পাওনি? একবার সাহায্য করলে তারা ভিখিরিতে পরিণত হবে। মনে রাখবে, দয়ার চেয়ে ভয় বেশি কার্যকর। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। ঘরবাড়ি হারিয়েছে মানুষ, শীতের রাতে তারা থাকবে কিভাবে? শীতের রাতে তারা নিজেদের ব্যবস্থা করবে। তারা যদি সত্যি পরিশ্রমী হতো তাহলে নদীর এত কাছে ঝুপড়ি বাঁধত না। তাদের নিজেদের বুদ্ধির অভাবের মূল্য দিতে হবে তাদেরকেই। আর শুনেছি তুমি আমাদের কাছারি থেকে একজন দরিদ্র কৃষককে বীজ ধার দিতে বলেছ। সে অনুরোধ আমি বাতিল করেছি। গোপাল প্রসাদ, সে তো খুবই সংগ্রামী আর পরিশ্রমী একজন কৃষক। তার জমি তো তার জমি আমাদের সীমানার পাশেই। সে যদি এবার ভালো ফসল তুলতে পারে তাহলে চাষিরা বেশি দাম চাইবে। না, সে যেন অন্যত্র থেকে ধার নেয়, আমাদের এখানে নয়। আর তুমিও যাও এবং মালতীকে বলো যেন সে এসব বিষয়ে মাথা না ঘামায়। তার কাজ হলো ঘর সামলানো, গরিবদের কথা ভাবা নয়। দাদিমা আজ কিছুটা ভালো আছে। তুমি যে ওষুধটা এনে দিয়েছিলে তাতে জ্বর কমেছে। ভালো খবর। তবে নতুন ঘর তোলবার আগে তোমাদের কিন্তু আমাদের বাড়িতেই থাকতে হবে। মা জোর করছেন বারবার। আমরা ইতিমধ্যেই অনেক বোঝা হয়ে গেছি তোমাদের জন্য গোপালদা। বারবার বলেছি, বোঝা নয় লক্ষ্মী। বিপদে একে অপরের পাশে থাকাটাই তো আসল জীবন। তুমি কেন এত করো গোপালদা আমাদের জন্য? অন্য সবাই তো দূরে সরে যায় আমাদের কষ্ট দেখে। কারণ আমি দেখতে পাই তুমি কতটা শক্তিশালী, কিভাবে তুমি দাদিমার দেখাশোনা করো, কিভাবে এই ধ্বংসের মধ্যেও আবার শুরু করছো। অন্য কোনো উপায় তো নেই। আছে আছে, একসাথে থাকবার একটা উপায় আছে। এই বাঁশগুলো দিয়ে আমরা শক্ত করে আমাদের ঘর বানাবো। আমার জমিতে আমরা একসাথে চাষ করব। আমার শক্তি আর তোমার ইচ্ছায় আমরা সব পারবো। তুমি সত্যি বলছো? চলো চলো, আজই ভিত্তি পাথরটা স্থাপন করে ফেলি। আগামী বর্ষার আগেই ঘরটা তুলব। মালতী, সারাদিন চুপ আছো, কিছু হয়েছে? আচ্ছা, তুমি কি মনে করো আমার একটা বোন ছিল? কেন হঠাৎ এমন কথা? বাবা কিছু বলেছেন? না, তিনি কিছুই স্বীকার করবেন না। কিন্তু আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি, একটা মাটির ঘর, একটা কাঠের পুতুল আর একটা মেয়ে যাকে আমি দিদি বলে ডাকি। এটা কি শুধুই স্বপ্ন? মালতী, আমি শুনেছি কিছু গল্প। অনেক বছর আগে যখন আমি খুব ছোট, বাবা একবার দূরের একটি গরিব পল্লী থেকে এসেছিলেন। সঙ্গে এনেছিলেন একটি মেয়েকে, যেন তার নতুন কন্যা। লোকজন অনেক কথা বলতো। সে আসলে বলো, সে আসলে কি? আসলে কি তা নিশ্চিত করে কেউ জানে না। বাবা কখনোই সে বিষয়ে কথা বলেননি। এবং যে গ্রামের কথা বলছো, সেটিই তো এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে ওই গ্রামেই খোঁজ নিতে হবে। যদি সত্যিই আমার বোন থেকে থাকে, সে এখন বিপদে আছে, হয়তো মারা গেছে। আমরা কিছুই করলাম না। শোনো মালতী, শান্ত হও। যদি সত্যি কিছু থেকে থাকে, বাবা কখনোই আমাদের যেতে দেবেন না। তিনি সাহায্য পাঠানো বন্ধ করে দিয়েছেন, মনে আছে? তাহলে আমাকেই কিছু করতে হবে, গোপনে। তুমি কি আমাকে সাহায্য করবে? করব, তবে খুব সাবধানে। আগামীকাল সকালে আমি বলবো বন্যা ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য নদী তীরে যাচ্ছি। তুমি আমার সাথে আসবে, কিন্তু প্রতিজ্ঞা করো কিছু করবার আগে আমার সাথে আলোচনা করবে। প্রতিজ্ঞা করছি। ধন্যবাদ। বাবু, এক মুঠো চাল দেবে, ভাত করব। বাসাটা খিদে কাঁপছে। বাবা, ওনাকে দাও কিছু। এখান থেকে ওদিকে সামনে যে বটগাছ, সেখানে গিয়ে রান্না করো। এই, তোমরা সবাইকে সমানভাবে বিতরণ করো। শিশু এবং বৃদ্ধদের আগে দেবে। দেখো বাবা, ওই ঘরটাই সবচেয়ে আগে ভেসেছিল। ভাগ্য ভালো, ভেতরের লোকজন বেঁচে গেছে। মালতী, যদি সত্যি সত্যি কেউ আমাদের হারানো পরিবার থাকে এখানে, আর সেই বন্যায় মারা যেত, তাহলে
তাহলে আমরা কখনোই নিজেদের ক্ষমা করতে পারতাম না বাবা, কিন্তু এখনো দেরি হয়নি, আমরা খুঁজে পেতে পারি তাদের। বাবা, আমাকে ডেকেছো? হ্যাঁ, আজকে তুমি যে তালিকাটি দিয়েছো গরিব পল্লীর লোকেদের বীজ ধার দেওয়ার, তার থেকে আমি কিছু নাম দেখে নিয়েছি। ও ভালো, তাহলে আমি আগামীকালই ব্যবস্থা করব। না, আমি বলছি আমি কিছু নাম বাতিল করে দিয়েছি, বিশেষ করে গোপাল প্রসাদের নাম। গোপাল প্রসাদ? কিন্তু সে সবচেয়ে সচ্ছল এবং বিশ্বস্ত কৃষক, তার জমিও ভালো, সে তো নিশ্চিতভাবেই শোধ করবে। শোধ করবার বিষয় নয়। শোনো বিশ্বজিৎ, আমার কান পর্যন্ত খবর এসেছে সেই গোপাল প্রসাদ নাকি আমাদেরই এলাকার একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। লক্ষ্মী নামের কোনো একটা মেয়ে। আমি সেই মেয়েটির কথা জানি, তার ঠাকুমা আমার কাছেই কাজ করত বহুকাল আগে। তারা গরিব, আর এমন গরিবদের আমি পছন্দ করি না। কিন্তু বাবা, সেটা গোপাল প্রসাদের ব্যক্তিগত জীবন। ব্যক্তিগত জীবন আমার কাছে ততদিনই ব্যক্তিগত থাকে যখন তা আমার জমিদারির শৃঙ্খলায় ব্যাঘাত না ঘটায়। যদি গোপাল প্রসাদ ওই মেয়েকে বিয়ে করে, তার দায় বেড়ে যাবে। সে আমার কাছ থেকে ধার নিয়ে অন্য কোথাও চলে যেতে চাইবে। আমার উর্বর জমির পাশে তার জমি, সেটা আমি হারাতে পারি না। শোনো, তুমি গোপাল প্রসাদকে বলবে, সে যদি ওই সম্পর্ক চালিয়ে যায় তবে সে এ এলাকায় এক মুঠো বীজও পাবে না। বীজ নয়, কাজ নয়, কিচ্ছু নয়, বুঝেছ? কিন্তু এটা ন্যায়সঙ্গত নয় বাবা। ন্যায় ন্যায় আমি নির্ধারণ করি। যাও, আমার বার্তা পৌঁছে দাও। লক্ষ্মী, তুই এখানে আছিস মা? হ্যাঁ দাদিমা, আমি এখানে আছি, একটু জল দেব? না, জল না। শোন মা, আমার বলার সময় বেশি নেই, আমার একটা শেষ কথা আছে। না দাদিমা, ওরকম বলো না, তুমি ভালো হয়ে যাবে। গোপাল ও খুব ভালো ছেলে। ওই যে সেদিন বন্যার পর ও যখন তোকে কাদা থেকে তুলে এনেছিল, আমি সব দেখছিলাম। শোন, তুই ওর সাথে সুখে থাকবি। আমাকে কথা দে, তুই আমার এই শেষ কথাটা রাখবি। কথা দিলাম দাদিমা, কথা দিলাম। ভালো। আর একটা কথা, মালতীর কথা। অনেক রাতে আমি স্বপ্ন দেখি সেই ছোট্ট হাতটা সে বাড়িয়ে দিচ্ছে আর আমাকে দাদিমা বলে ডাকছে, কিন্তু আমি ধরতে পারি না, দূরে চলে যায়। সে ফিরে আসবে, আমি বিশ্বাস করি দাদিমা। যদি ফিরে আসে তাহলে তুই ওকে বলিস দাদিমা তোকে ক্ষমা করেছে, ও দোষ করেনি, ওকে কেড়ে নেওয়া হয়েছিল। বলিস আমি ওকে ভালোবাসতাম ঠিক তোর মতোই। লক্ষ্মী, তুই আমাদের গর্ব। তোর মা বাবা ওরা যদি দেখতে পেত তুই কত বড় হয়েছিস, ওরা গর্ব করত। না, আমি পারি না, আমি রক্ষা করতে পারিনি কাউকে। পারিসনি? এই বুড়িটাকে এত বছর বাঁচিয়ে রেখেছিস, এটাই তো ভালোবাসা। আমার একটা অনুরোধ মা, আমার সেই লাল কাপড়টা যেটা তোর মা দিয়েছিল সেটা দিয়ে দুপুর বেলায় আমায় দিস। আর বাইরে পাখি ডাকছে না? সকাল হয়ে গেছে। হ্যাঁ, সূর্য উঠছে। যেদিন দাদিমা, ভালো থেকো দাদিমা, মালতীকে তোমার কথা বলবো, আমি কথা রাখবো তোমার। ওই গাছটা মনে আছে? আমরা এই নিচে খেলতাম। তুমি এখানে কেন? পথভ্রষ্ট হয়ে এসেছো নাকি? পথভ্রষ্ট হয়েছিলাম বহু বছর আগে, আজ হয়তো খুঁজে পেতে এসেছি। কি খুঁজতে? আমার বোনকে খুঁজতে এসেছি আমি। তোমার বোন? তার নাম লক্ষ্মী, আমি মালতী। আর এটা আমাদের দুজনের পুতুল, দুজনের জোড়া ছিল দুজনের কাছে।
তুই মালতী? সত্যি সত্যি তুই? দিদি, আমাকে চিনতে পারছিস না? সেই যে তুই আমাকে বুকের মধ্যে লুকিয়ে রেখেছিলি, রাতে ভয় পেলে তুই গান গেয়ে শোনাতি। না, এটা স্বপ্ন হবে হয়তো। বারবার স্বপ্ন দেখি আর রোজ ভোরে ঘুম ভেঙে কাঁদি। স্বপ্ন নয় দিদি, আমি এসেছি সত্যি। তুই দেখ, আমি বড় হয়েছি, কিন্তু তুই তুই ঠিক সেই রকমই আছিস। চোখে সেই একই ভালোবাসা। মালতী, ও আমার মালতী, তুই কোথায় ছিলি বোন? আমি তোকে খুঁজে বেরিয়েছি গ্রামে গ্রামে। সবাই বলতো তুই মরে গেছিস। আমাকে নিয়ে গিয়েছিল হরিশঙ্কর, বলেছিল আমি তার মেয়ে। আমি সব ভুলে গিয়েছিলাম, কেবল অস্পষ্ট স্বপ্নের মতো সব মনে হতো। কিন্তু বন্যার পর মনে পড়তে শুরু করে ওই ঝুপড়ি, নদী আর তোর মুখ। দাদিমা তোকে ক্ষমা করেছে, তার শেষ কথা তোকেই বলে গেছেন। দাদিমা? তিনি চলে গেছেন আজ সকালে, কিন্তু তিনি শান্তিতে গেছেন। তোর কথা শুনে হাসছিলেন। আমি আসতে পারিনি, আমি জানতাম না। এখন এসেছিস তো, এটাই শান্তি। তুই আমার সাথে চল, আমাদের এই নতুন ঘরে চল। দাদিমার শেষ ইচ্ছা আমরা যেন একসাথে থাকি। নতুন ঘর? হ্যাঁ, আমার হবু বরের সাথে আমরা গড়ছি। তুই দেখবি এবার কেউ আমাদের আলাদা করতে পারবে না। কিন্তু বাবা, তিনি তোকে ছেড়ে দিয়েছেন এখানে আসতে না? আয়, আমি তোকে সব জায়গা দেখাই, আমাদের জমি, আমাদের ভবিষ্যৎ। দিদি, একটা কথা বলবো? তুই জানিস আমি ধনীর মেয়ে হয়ে কি পেয়েছি? সোনা, রূপা। কিন্তু রাতে ঘুমাতে গেলে কেউ আমার পাশে বসে গান গাইতো না। কেউ ভয় পেলে বলে দিত না, ভয় পাস না, দিদি আছে। এখন থেকে বলবো, প্রতি রাতে চিরকাল, আমি চিরকাল তোর পাশে থাকবো। এবার কেউ তোকে নিয়ে যেতে পারবে না। এটাই কি রান্নাঘরের জানালার জন্য ঠিক হবে? হ্যাঁ ঠিক, ওইটা ওখানে রাখো। ধন্যবাদ বিশ্বজিৎ দা। দিদি, এই মাটির হাঁড়ি কয়টা কোথায় রাখবো? বাবা বলেছিলেন নতুন ঘরে নতুন বাসন চাই। তুই সত্যি আমাকে রাজকন্যা বানাতে চাস? ওগুলো রান্নাঘরে রাখ, সাবধানে। গোপাল প্রসাদ, বাবু। আমি তোমার জন্য একটা জিনিস এনেছি, একটা নতুন নাগলের ফাল। শুনেছি তোমার পুরনোটা ভেঙে গিয়েছিল বন্যার সময়। অনেক ধন্যবাদ বাবু, কিন্তু আমি যে কোনো কিন্তু নেই। তুমি একজন ভালো কৃষক, আর তুমি লক্ষ্মীকে যে সম্মান দিয়েছ, সে বন্যায় সে কথা আমার কানে এসেছে। আমি ভুল ছিলাম গো লক্ষ্মী, আমি অনেক কিছু কেড়ে নিয়েছি। তোমার বোন, তোমার শান্তি, তাই নতুন করে ক্ষমা চাওয়ার কিছু নেই। কিন্তু আজ থেকে আমি তোমাদের দাদু। যদি তোমরা রাজি থাকো। তাহলে আর দেরি কেন? এই দরজাটা আজকে শেষ করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, আর বলো আমাকে কি করতে হবে, বলো। আর এই দরজা কখনো বন্ধ থাকবে না। মালতীর জন্য, বিশ্বজিৎদার জন্য, সবার জন্য সব সময় খোলা। তাহলে শুরু হোক আমাদের গল্পের নতুন অধ্যায়, আমাদের দুই বোনের গল্প, যেখানে শুধু দুজনের নয়, আমাদের সবার গল্প থাকবে। আর তোমরাও আমার মতো স্বার্থপরতা ভুলে সবাই মিলেমিশে থেকো। আর আমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো কিন্তু। হ্যাঁ।